দর্শক, প্রতিদিন ঘটে যায় নানান ঘটনা, অনেক ঘটনা হারিয়ে যায়, আর কিছু কিছু ঘটনা দাগ কাটে মানুষের মনে, ভাবায় নাগরিক চেতনা। এমন সব ঘটনার বিশ্লেষণ নিয়ে চ্যানেল 24 এর নিয়মিত আয়োজন ফোকাস পয়েন্টে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি শফিকুল ইসলাম সবুজ। আজকে আমরা আলোচনা করব সারা দেশ জুড়ে সাম্প্রতিক সময় কয়েকদিন ধরে যে আন্দোলন চলছে শিক্ষার্থীদের, তা নিয়ে। বলা যায় বল কিন্তু এখন শিক্ষার্থীদের সরকারের কোর্টে, কেননা এরই মধ্যে নির্বাহী বিভাগকে বলা হয়েছে, হাইকোর্টের একটি আদেশে বলা হয়েছে যে চাইলে সরকার চাকরিতে কোটা পরিবর্ধন করতে পারবে। এমন রায় আজকে বিকেলে প্রকাশ হয়েছে এবং এতে বলা হয়েছে কোটা পূরণ না হলে মেধা তালিকা থেকে নেওয়া যাবে। এ নিয়ে আজকে আমরা আলোচনা করব চ্যানেল 24 ফোকাস পয়েন্টে। আমাদের সাথে আলোচনার জন্য কিছুক্ষণের মধ্যে স্টুডিওতে যুক্ত হবেন সম্প্রতি হাইকোর্টে ছাত্রদের পক্ষে আবেদনকারী আইনজীবী শাহ মঞ্জুরুল হক। তিনি কিছুক্ষণের মধ্যে আমাদের সাথে যুক্ত হবেন। তার আগে আমরা রিপোর্টটি দেখে আসব, যে রিপোর্টে আসলে হাইকোর্ট আজকে যে রায় দিয়েছেন সেই রায়ের বিষয়ে। ভুলে যাওয়া কোটা প্রথা হঠাৎ করেই গেল 5 জুন জেগে ওঠে হাইকোর্টের এক রায়ের পর। বিচারপতি KM কামরুল কাদেরের হাইকোর্ট বেঞ্চ সেদিন এক রায়ে কোটা নিয়ে সরকারের 2018 সালের পরিপত্র বাতিল করে দেন। বহাল রাখা হয় সরকারি চাকরিতে মুক্তিযোদ্ধা কোটাসহ আরও কয়েকটি কোটা। সে রায়ের বিরুদ্ধে আপিল বিভাগে গিয়েও হাইকোর্টের রায় স্থগিত করতে পারেনি রাষ্ট্রপক্ষ। এরই মাঝে রাজপথে নামে কোটা আন্দোলনকারীরা। দিন দিন ছড়িয়ে পড়ে সারা দেশে। জনদুর্ভোগের কথা চিন্তা করে বুধবার উন্মুক্ত আদালতে প্রধান বিচারপতি রায়ের উপর স্থিতাবস্থা দিয়ে আন্দোলনকারীদের আদালতে আসার পরামর্শ দেন। বৃহস্পতিবার হাইকোর্টের এক পাতার রায় প্রকাশ করা হয়, যেখানে বলা হয় সরকারি চাকরিতে কোটার যে অনুপাত তা নির্ধারণে সরকারকে স্বাধীনতা দিয়েছে হাইকোর্ট। সরকার চাইলে বিদ্যমান কোটা পদ্ধতির পরিবর্ধন করতে পারবে। এই রায়ের মধ্যে লক্ষণীয় যে জাজমেন্ট কোনোভাবে প্রভাবিত করবে না সরকারকে বা রেসপন্ডেন্টকে। আমাদেরকে একটা ডাইরেকশন দিয়েছেন যে যদি সরকার মনে করে এই কোটা পরিবর্তন বা বৃদ্ধি বা কমাতে চায়, সেটাও করতে পারবেন। রায়ে বলা হয় কোটা পূরণ না হলে নেওয়া হবে মেধা তালিকা থেকে। যে রিট পিটিশন দাখিল হয়েছিল কোটা পদ্ধতি বাতিল করার প্রজ্ঞাপনটি, সেই প্রজ্ঞাপনটি বাতিল করে রুল অ্যাবসলিউট করা হয়েছে এবং ডাইরেকশন দেওয়া হয়েছে যে আগে একটি রিট পিটিশন দাখিল হয়েছিল, সেই রিটে কিছু ডাইরেকশন ছিল, সেটা অ্যাপিলেট ডিভিশনে সিপি ফাইল করা হয়েছিল, সেখানেও আপিল করেছিল যে মুক্তিযোদ্ধাদের কোটা ফলো করার জন্য। সেই আঙ্গিকে আজকের এই রায়টা দিয়েছেন। এদিকে বিকেলে রায়ের কপি পাওয়ার পর অ্যাটর্নি জেনারেল কার্যালয় জানায় পূর্ণাঙ্গ রায়টি পেলে আগামী সপ্তাহেই নিয়মিত আপিল করবেন তারা। মাসুদুর রহমান, চ্যানেল 24, ঢাকা। দর্শক, আমরা রিপোর্টটি দেখলাম এবং এই রিপোর্টের প্রেক্ষিতে কিন্তু আজকে দিনভর অর্থাৎ বিকেল থেকে রাত পর্যন্ত যে শিক্ষার্থীদের আন্দোলন চলছিল, শিক্ষার্থীরা কিছুক্ষণ আগে সেখানে একটি ব্রিফিং করেছেন এবং শিক্ষার্থীরা কিন্তু হাইকোর্টের যে রায়, এই রায়কে আসলে পুরোপুরি সমর্থন তারা করছেন না এবং তারা এই প্রেক্ষিতে কিন্তু আগামীকালও একটি কর্মসূচির ঘোষণা করেছেন। সেখানে শাহবাগ অভিমুখে এই কোটা বিরোধী আন্দোলনকারী সংস্কারের দাবিতে যারা আন্দোলন করছেন তাদের পদযাত্রা কিংবা মিছিল হবে, এমন কর্মসূচি তারা ঘোষণা করেছেন। স্টুডিওতে আমাদের সাথে যুক্ত রয়েছেন আইনজীবী শাহ মঞ্জুরুল হক। আপনাকে স্বাগত জানাচ্ছি। আপনি শিক্ষার্থীদের পক্ষে আদালতে উপস্থিত হয়েছিলেন, রিট আদালতে ছিলেন। আসলে এখন কোন পরিস্থিতিতে রয়েছে এই বিষয়টা, শিক্ষার্থীদের যে কোটা সংস্কারের যে আন্দোলন চলছে এই বিষয়টি? আজকে হাইকোর্টের একটি রায় প্রকাশ করলো, গতকাল আপিল বিভাগ থেকে স্ট্যাটাসকো দেওয়া হলো। একটু বিস্তারিত। আমি শিক্ষার্থীদের পক্ষে আপিল বিভাগে ছিলাম। আপিল বিভাগের কথাটাই আগে বলি যে গতকালকে আপিল বিভাগ হাইকোর্ট ডিভিশন থেকে যে রায়টা আজকে প্রকাশিত হয়েছে, কিন্তু শুধু অপারেটিং পার্টটা আজকে প্রকাশিত হয়েছে। হাইকোর্ট ডিভিশনের রায়টা আরও অনেক বড় হবে, পূর্ণাঙ্গ রায় পেতে আরও সময় লাগবে। অপারেটিভ পার্ট ইজ ভেরি ক্লিয়ার, সুন্দর রায় দিয়েছেন ওনারা। এখন এই রায়টা কিন্তু স্থগিত রয়েছে, ইনঅপারেটিভ রয়েছে। স্থগিত না, ইনঅপারেটিভ শব্দটাই আপিল বিভাগ ব্যবহার করেছে। আপিল বিভাগ কালকে যে আদেশ ছিল সেটা ছিল স্ট্যাটাস কো, পার্টি ইজ ডাইরেক্টেড টু মেনটেন স্ট্যাটাস কো, তারা যেন স্থিতি অবস্থা বজায় রাখে। আর ইন দি মেইনটেইন জাজমেন্ট অফ দি হাইকোর্ট ডিভিশন শেল রিমেইন ইনঅপারেটিভ। হাইকোর্ট ডিভিশনের জাজমেন্টের কার্যকারিতা অকার্যকর থাকবে, এটাই বলা হয়েছিল কালকের রায়ে। আচ্ছা, এই রায় বলার পরে কিন্তু আমি হাইকোর্ট রায় যেটা আজকে অপারেটিভ পার্ট প্রকাশ হয়েছে সেটা পরে আলোচনা করি।
আপিল বিভাগ যে অর্ডার দিয়েছে কালকে, সেই অর্ডারের পরে শিক্ষার্থীদের আন্দোলন করার কোনো যৌক্তিকতা নেই, কোনো কারণ নেই। কারণ নেই এই জন্যে যে 2018 সালে যে প্রজ্ঞাপনের মাধ্যমে কোটাপ্রথা বাতিল করা হয়েছিল, হাইকোর্ট ডিভিশন সেই কোটাপ্রথা বাতিল করে যে প্রজ্ঞাপন দিয়েছিল সেই প্রজ্ঞাপনটাকে অবৈধ ঘোষণা করেছে। অপারেটিভ পার্টেও সেটা আসছে যে ওই প্রজ্ঞাপনটা অবৈধ থাকবে এবং কোটাপ্রথা বহাল করবে। কোটাপ্রথা বহাল করবে, সেখানে মুক্তিযোদ্ধার সন্তান এবং তাদের পুত্র পৌত্র যারা আছে তাদের, এবং নারী, জেলা কোটা, অনগ্রসর জাতিগোষ্ঠী, প্রতিবন্ধী, তাদের কোটাগুলি হাইকোর্ট ডিভিশনের একটা রায়ের কথা, আগের একটা রায়ের কথা উল্লেখ করা হয়েছে। সেই রায়, যে রায়টি অ্যাপিল বিভাগেও করেছিল, কনফার্ম করেছিল, ডিসপোজ অফ করে, সেই আলোকে এগুলি দেওয়ার জন্য বলা হয়েছে। সাথে এটাও বলা হয়েছে যে এক্সিকিউটিভরা বা সরকার এটাকে নির্ধারণ করতে পারবে কোটার এখন যে পার্সেন্টেজ রয়েছে 30%, 10%, 5% করে, সেটাকে বৃদ্ধি অথবা কমানোর সুযোগ রয়েছে। এবং সেই সাথে নির্বাহী বিভাগকে নির্দেশনা দেওয়া হয়েছে যে 3 মাসের মধ্যে এই বিষয়গুলি অন্তর্ভুক্ত করে একটি প্রজ্ঞাপন জারি করার জন্য। তাহলে এর থেকে কি, এবং মেধা কোটার ব্যাপারে বলা হয়েছে যে এই কোটা যদি পূরণ না হয় তাহলে মেধা কোটা থেকে সেটা পূরণ করা যাবে। তাহলে হাইকোর্ট ডিভিশনের এই যে অবজারভেশন যাই আছে সবগুলিই কিন্তু এখন ইনঅপারেটিভ আছে অ্যাপিলেট ডিভিশনের অর্ডারের ফলে। এবং মাননীয় প্রধান বিচারপতি রায়ে এটা কিন্তু সুস্পষ্টভাবে উল্লেখ করেছেন ছাত্রদেরকে ক্লাসে ফিরে যাওয়ার জন্য, এবং বলেছেন যে আপিল বিভাগে তারা আসতে পারবে, তারা তাদের আইনজীবীর মাধ্যমে তাদের বক্তব্য প্রদান করতে পারবে। এরপর কিন্তু আন্দোলনের আর কোনো যৌক্তিকতা নেই। তারা যখন আদেশের সারাংশ পেল আমাদের বক্তব্য থেকে, আপনাদের ইলেকট্রনিক অ্যান্ড প্রিন্ট মিডিয়া থেকে তারা নিউজ পেল, তারা কিন্তু তখন কর্মসূচি শিথিল করার বা কর্মসূচি থেকে সরে যাওয়ার একটা আশ্বাস তারা দিয়েছিল। কিন্তু পরবর্তীতে কার হাতের ইশারায় বা কাদের কারণে তারা তাদের ওই যে দাবিটা যে হাইকোর্টের রায় স্থগিত করতে হবে তার থেকে সরে গেল। সরে গিয়ে তারা এখন 2টা দাবি করছে। একটা হচ্ছে যে মাননীয় প্রধানমন্ত্রীর কাছে তারা আহ্বান জানাচ্ছে যে প্রধানমন্ত্রী যেন হস্তক্ষেপ করেন এবং নির্বাহী বিভাগ থেকে যেন কোনো একটি প্রজ্ঞাপন অথবা আইন অথবা বিধির মাধ্যমে অথবা একটা কমিশন ফর্ম করে এই বিষয়টার চূড়ান্ত নিষ্পত্তি ওনারা দাবি করছেন বা কামনা করছেন। এই বিষয়টা যৌক্তিক কিনা? এখন এই বিষয়টা মোটেও যৌক্তিক না। কি কারণে এই বিষয়টা এই কারণে যৌক্তিক না যে ধরেন 1972 সাল থেকে এই পর্যন্ত 18 সাল পর্যন্ত বিভিন্ন প্রজ্ঞাপনের মাধ্যমে কিন্তু এটা করে আসা হয়েছে, এবং 18 সালে এটা বাতিল করার পর যখন বিষয়টাকে হাইকোর্ট ডিভিশনে চ্যালেঞ্জ করা হলো তখন বিষয়টি আর নির্বাহী বিভাগের হাতে নাই, বিষয়টি এখন চলে গিয়েছে বিচার বিভাগের হাতে। এটা আপনাকে বুঝতে হবে। এবং হাইকোর্ট ডিভিশনের এই রায়টাকে যখন আপিল বিভাগে চ্যালেঞ্জ করা হলো তখন এই বিষয়টি এখন আপিল বিভাগের হাতে চলে গিয়েছে। যখন একটি বিষয় আপিল বিভাগে বিচারাধীন থাকে এই বিষয়ে কিন্তু সরকারের নির্বাহী বিভাগের আর কিছুই করণীয় থাকে না। শিক্ষার্থীদের প্রতিনিধি হিসেবে তো আপনি আদালতে দাঁড়িয়েছেন। আমি যারা আন্দোলন করছে তাদের প্রতিনিধি হিসাবে নয়, এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাংবাদিক সমিতির সভাপতি এবং আরও 2 জন সাধারণ শিক্ষার্থী, তারা আন্দোলন দেখে তারা মনে করেছে যে আন্দোলনের একটা সুষ্ঠু নিষ্পত্তি দরকার। গভর্নমেন্ট থেকে যে সিএমপিটা ফাইল করা হয়েছিল সেটা আগের দিন নট টুডে করা হয়েছিল, পরবর্তীতে বিলম্বে ফিক্স ছিল। তখন আমি তাদের পক্ষে এটা ফাইল করে আমি পরের দিনে আপিল বিভাগে ফিক্স করার পর গভর্নমেন্ট থেকে যে সিএমপি করা হয়েছিল 2টা একসাথে শোনার পরে এই আদেশটি দেওয়া হয়। তো আমি কিন্তু যারা আন্দোলন করছে তাদের পক্ষে না আইনজীবী না, কিন্তু তাদের যে কজ আছে সেই কজের পক্ষের আইনজীবী, যে কোটাপ্রথার সংস্কার হওয়া প্রয়োজন। এবং আমি তাদেরকে মাননীয় প্রধান বিচারপতি, মাননীয় অ্যাটর্নি জেনারেল এবং আমিও বিভিন্ন মিডিয়াতে তাদেরকে এটা বলেছি যে তাদের আন্দোলনের যেহেতু কোনো যৌক্তিকতা নাই, এখন আর কোনো কারণই নেই। যৌক্তিকতা তো থাকে যে একটা ব্যাখ্যার প্রয়োজন হলে যৌক্তিকতার ইস্যু আছে। আমি বলবো তারা যে কারণে আন্দোলন করতেছিলেন সেই কারণটাই এখন বহাল নেই, কারণ 2018 সালে যে প্রজ্ঞাপন সেই প্রজ্ঞাপনটি এখন বহাল আছে। এই অবস্থায় তাদের আন্দোলনের আর কোনো কারণ নেই। এখন যদি তারা আন্দোলন, একটা ছোট্ট বিরতিতে যাবো, ওই নিয়ে বিস্তর আলোচনা আছে আরো। দর্শক একটি ছোট্ট বিরতি নিচ্ছি, আমাদের সাথেই থাকুন, বিরতির পর ফিরছি। দর্শক বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি চ্যানেল 24 এর নিয়মিত আয়োজন ফোকাস পয়েন্টে। আজকে আমরা আলোচনা করছি কোটা আদালত না সরকার কার কাছে।
এ নিয়ে যেহেতু কয়েকদিন ধরে আন্দোলন চলছে, কোটা সংস্কারের দাবিতে শিক্ষার্থীরা রাজপথে রয়েছেন এবং শিক্ষার্থীদের একাংশের পক্ষে যিনি আপিল বিভাগে লড়েছেন আইনজীবী শাহ মঞ্জুরুল হক আমাদের সাথে স্টুডিওতে রয়েছেন। আমরা যে আলোচনায় ছিলাম, হাইকোর্টের যে আজকে রায়টা প্রকাশ হলো, সেই রায়ের প্রকাশের পরে এখন পরবর্তী স্টেপগুলো কি হবে? নির্বাহী বিভাগের হাতে বলা হচ্ছে, এখন নির্বাহী বিভাগ পরিবর্তন পরিমার্জন করতে পারবেন। তো একটু জানতে চাই আসলে পরের স্টেপগুলো কি হবে। হাইকোর্টের আজকে অপারেটিভ পার্ট যেটুকু বের হয়েছে সেটা এই পার্টটা রয়েছে যে কোটার সংস্কার বলেন বা বৃদ্ধি বা কমানো বলেন, সেটা এই জাজমেন্ট কোনো ব্যারিয়ার তৈরি করবে না। নির্বাহী বিভাগ সিদ্ধান্ত নিতে পারবে। সুতরাং নির্বাহী বিভাগের হাতে ক্ষমতাটা দেওয়া হয়েছে। কিন্তু এখানে টেকনিক্যাল ডিফিকাল্টিজ হচ্ছে যে বিচারাধীন বিষয় নিয়ে আমি হাইকোর্টের রায় ভালো মন্দ এখন কোনো কথা বলবো না। হাইকোর্টের রায়ে এই রায়টা কিন্তু এখন ইনঅপারেটিভ আছে অ্যাপিলেট ডিভিশনের অর্ডারের কারণে। আচ্ছা, আজকে যেটা হাইকোর্টের রায়টা প্রকাশ হলো, আচ্ছা, এই রায়টা কিন্তু ইনঅপারেটিভ আছে। এখন এটা ইমপ্লিমেন্টেশন বিভাগ ইচ্ছে করলেও পারবে না। আচ্ছা, পারবে না, কারণ এই রায়ের উপরে রায়টা ইনঅপারেটিভ আছে, স্ট্যাটাস কো রাখতে বলা হয়েছে। ওকে। সুতরাং পূর্ণাঙ্গ রায় আসার পরে অ্যাপিলেট ডিভিশন 7ই আগস্ট মামলাটা আবার ফিক্স করে রেখেছেন পরবর্তী নির্দেশনার জন্য বা আদেশের জন্য। তখন যদি পূর্ণাঙ্গ রায়টা, এই রায়ের উপরে কিন্তু অ্যাপিলেট ডিভিশন কোনো আদেশ দিতে পারবে না। অ্যাপিলেট ডিভিশনকে সিদ্ধান্ত দিতে হলে পূর্ণাঙ্গ রায় লাগবে। তো পূর্ণাঙ্গ রায়টা যখন প্রকাশিত হবে, কারণ ওখানে কোন ব্যাকগ্রাউন্ড কোন যুক্তি ব্যবহার করা হয়েছে সবগুলি কিন্তু অ্যাপিলেট ডিভিশন পুঙ্খানুপুঙ্খ রূপে দেখবে। সুতরাং এই রায়ের উপরে এখন নির্বাহী বিভাগ কোনো কাজ করতে পারবে না। আচ্ছা, আপিল বিভাগ 7 অগাস্ট শুনানির পর অথবা পরবর্তীতে যে কোনো দিন শুনানির পর যদি সিদ্ধান্ত দেন যে হ্যাঁ এই রায় হস্তক্ষেপ না করেন, এই রায়টাকে বহাল রাখেন, তাহলে নির্বাহী বিভাগ এর সংখ্যা বাড়ানো কমানো অথবা যে কোনো সিদ্ধান্ত তারা নিতে পারবে। তাহলে এই যুক্তিতে যদি শিক্ষার্থীদের পক্ষে বলি, তাহলে শিক্ষার্থীদের আন্দোলনটা কি যৌক্তিক কিনা? অবশ্যই যৌক্তিক না। শিক্ষার্থীরা আন্দোলন করছে, যেমন এই মুহূর্তে কিন্তু কোটা প্রথা নাই। হ্যাঁ, 18 সালের প্রজ্ঞাপনটাই বহাল আছে, কোনো কোটা প্রথা নাই। হ্যাঁ, যেহেতু স্থগিত আছে, যেহেতু ইনঅপারেটিভ আছে, স্ট্যাটাস কো দেওয়া আছে, এই পর্যায়ে হাইকোর্টের রায় কার্যকর নাই। যেহেতু কার্যকর নাই, তাহলে শিক্ষার্থীরা তো পেয়েছে 2018 সালের কোটা প্রথা বাতিল করে যে প্রজ্ঞাপন, সেই প্রজ্ঞাপনে আছে তারা, তাহলে এখন তাদের হার্ম কোথায়? আচ্ছা, এখন তারা যেটা বলছে আমি শুনেছি যে তারা এখন জমায়েত হতে পেরেছে, এখন যদি তারা আন্দোলন না চালিয়ে যায় তাহলে পরবর্তী 1 মাস পরে অ্যাপিলেট ডিভিশন যদি কোনো অ্যাডভার্স সিদ্ধান্ত হয়, তাদের মনোভূত না হয়, তাহলে তারা আবার আন্দোলন জমাতে পারবে না। তো এটা তো কোনো কজ হতে পারে না। আপনি যে কারণের জন্য আন্দোলন করেছেন সেই কারণটি এখন বিদ্যমান নাই, তাহলেও কি জনগণ বা সরকার আপনাকে আন্দোলন করতে অ্যালাউ করবে? সংবিধানে আপনাকে আন্দোলন করার অধিকার দিয়েছে কখন? যখন আপনি বঞ্চিত হচ্ছেন, যখন আপনার আন্দোলন করার কোনো কারণ বিদ্যমান আছে। কিন্তু যখন আপনি বঞ্চিত হচ্ছেন না, যখন আপনার আন্দোলন করার কোনো কারণ বিদ্যমান নাই, শুধুমাত্র আপনি মামার বাড়ির আবদার বলবেন আর আন্দোলন করবেন, মাঠে জনগণের দুর্ভোগ ঘটাবেন, বিভ্রান্তি ঘটাবেন, অন্য শক্তির মদদে আন্দোলন চালিয়ে যাবেন, সেটা তো কখনো এলাও করা হবে না। জনগণে সংবিধান তো আপনাকে সেই অধিকার দেয়নি। শিক্ষার্থীরা তাহলে যে বলছেন যে রাষ্ট্রের প্রধান নির্বাহীর কাছে তারা যেতে চান, প্রধানমন্ত্রীর কাছে, তার কাছে আসলে কি তারা প্রত্যাশা করেন? প্রধানমন্ত্রী আসলে কি করার আছে এখন? মাননীয় প্রধানমন্ত্রীর কাছে দেখা করতে পারেন, ডেফিনেটলি দেখা করতে কোনো বাধা নাই, তারা তাদের দাবি দাওয়া পেশ করতে পারেন। কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী তো সিদ্ধান্ত একবার দিয়ে রেখেছেন, সেই সিদ্ধান্তটি এখন আদালতের বিবেচনাধীন। এখন মাননীয় প্রধানমন্ত্রীর জন্য আদালত থেকে এটা ভেকেট না হওয়া পর্যন্ত বা আদালতের হাইকোর্টের এই জাজমেন্টটা তো অ্যালাইভ। এখন হাইকোর্ট তো একটি স্বাধীন বিচার বিভাগ, আমাদের হাইকোর্টের রায় তো সবাইকেই মানতে হবে, সবাইকেই মানতে হবে। এখন সেই ক্ষেত্রে একটি রায় বহাল আছে, আপনাকে ধরে নিতে হবে যে হাইকোর্ট ডিভিশন যে রায় দিয়েছে সেই রায়টি যতক্ষণ পর্যন্ত অ্যাপিলেট ডিভিশন বাতিল, সংশোধন, মডিফাই না করবে ততক্ষণ পর্যন্ত তো রায়টি বহাল আছে। বহাল বলতে স্থগিত আছে, এখন অকার্যকর আছে, কিন্তু রায়টা তো বিবেচনার মধ্যে আনতে হবে। মানে কোনো সিদ্ধান্তের জন্য কিন্তু এই রায় বহাল, মানে কোটার জন্য না, সিদ্ধান্তের জন্য বহাল। তো এখন কারো পক্ষেই কিন্তু এখন আপিল বিভাগ নিষ্পত্তি না হওয়া পর্যন্ত কারো পক্ষেই এখন এই বিষয়ে কোনো সিদ্ধান্ত দেওয়ার সুযোগ নেই। আপিল বিভাগ 8-7 তারিখে যদি এই রায় বহাল রাখেন, তাহলে এক্সিকিউটিভের জন্য সিদ্ধান্ত নেওয়ার
সুযোগ রয়েছে, মাননীয় প্রধানমন্ত্রীর তখন নির্দেশনায় তখন সিদ্ধান্ত নেওয়া যাবে। তো সেই পর্যন্ত তাকে অপেক্ষা করতে বাধা কোথায়? আপনি কি আদালত মানবেন না এই দেশের? ওকে, তারা একটা কথা বলছে যে আদালত যাব, আমাদের হাতে সময় কম, আমরা একটা বিরতির পর আবার ফিরছি। দর্শক, ছোট্ট আরেকটি বিরতি নিচ্ছি, আমাদের সাথেই থাকুন। দর্শক, বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি চ্যানেল 24 এর নিয়মিত আয়োজন ফোকাস পয়েন্টে। আজকে আমরা আলোচনা করছি কোটা ইস্যুতে। আলোচ্য বিষয় হচ্ছে কোটা, আদালত না সরকার। এ বিষয়ে কথা বলার জন্য স্টুডিওতে আমাদের সাথে যুক্ত হয়েছেন আইনজীবী অ্যাডভোকেট শাহ মঞ্জুরুল হক, যিনি গতকাল অ্যাপিলেট ডিভিশনে যে কোটা নিয়ে একাংশে শিক্ষার্থীদের পক্ষে তিনি লড়েছেন, এবং তার কাছে জানতে চাই এখন যে শিক্ষার্থীদের অবস্থান, আমরা যদি ধরে নেই যে অ্যাপিলেট ডিভিশন আগামী আগস্টের 7 তারিখে শিক্ষার্থীদের যে দাবি, যে বৈষম্য কথা তারা বলছেন তাদের পক্ষে রয়েছেন, তো তারপরে আসলে স্থায়ী সমাধান তো তারা চাচ্ছেন, স্থায়ী সমাধানটা আসলে কি? দেখুন, অ্যাপিলেট ডিভিশনের কিন্তু অনেক ক্ষমতা। আমরা অন্য মামলাও যখন করে থাকি তখনও বলি আমাদের সংবিধানের আর্টিকেল 104 বলে একটা আর্টিকেল রয়েছে। 104-এর আপিল বিভাগকে এই ক্ষমতাটা দেওয়া হয়েছে। আমাদের দেশের বিচার ব্যবস্থার সিস্টেম হচ্ছে জাস্টিস অ্যাকর্ডিং টু ল। আইনে যা আছে আপনাকে সেটাই বিচার করতে হবে। আপনি দেখতেছেন যে আইন অনুযায়ী এই লোকটার বিচার করলে তার অনেক ক্ষতি হবে, মানবিক কারণে তো এই বিচারটা করা যায় না। সেই ক্ষেত্রেও কিন্তু আপনার মানবিকতা দেখানোর কোনো সুযোগ নেই। এই রায়ের বেলা আমাকে জিজ্ঞেস করা হয়েছিল যে হাইকোর্ট ডিভিশনকে আবেগের বশবর্তী হয়ে মুক্তিযোদ্ধাদের পক্ষে রায় দিয়েছে। আমি বললাম না, হাইকোর্ট ডিভিশন কখনোই আইন এবং যৌক্তিকতার বাইরে যে রায় দিতে পারে না, শুধু ইমোশনের কারণে পারে না। আদালত কখনো এটা পারে না। কিন্তু আপিল বিভাগের কিন্তু একটা সুযোগ রয়েছে, এটাকে আমরা বলি কমপ্লিট জাস্টিস, মানে একটা ন্যায় বিচার নিশ্চিত করার জন্য শুধুমাত্র আইনকে ফলো না করেও তারা একটা রায় দিতে পারেন। তো এই সুযোগটা শিক্ষার্থীদের ব্যবহার করা উচিত। তাদের আদালতে এসে তাদের বক্তব্য উপস্থাপন করে, মানে প্রধান বিচারপতি কিন্তু ক্যাটাগরিক্যালি বলেছেন যে তাদেরকে ক্লাসে ফিরে যাওয়ার জন্য, পড়াশোনায় ফিরে যাওয়ার জন্য বলেছেন। সেই সাথে বলেছেন তারা তাদের আইনজীবীর মাধ্যমে অথবা নিজেরা এসে আদালতে তাদের বক্তব্য উপস্থাপন করতে পারবে। তো সেই ক্ষেত্রে তারা যদি তাদের বক্তব্য উপস্থাপন করে অ্যাপিলেট ডিভিশন একটি কমপ্লিট রায় দিতে পারবে। এবং সেই ক্ষেত্রে কমপ্লিট রায় কী হতে পারে, যে ওনারা কোঠাপোতা ফিক্স করে দিতে পারে এবং ভবিষ্যতে নির্বাহী বিভাগের হাতে দিয়ে দিতে পারে যে এটা এইভাবে ঠিক হবে। এবং আন্দোলনরত শিক্ষার্থী যারা, তাদের পক্ষে রায় যেতে পারে, একদম এই রায়টাকে বাতিল করে দিয়ে সেই 18 সালের প্রজ্ঞাপনে ফিরে যেতে পারে। অথবা সংস্কার যেটা বলতেছে যে একটা 20% বা 25% বা 10%, 15% কোটা রেখে একটা রায় দিতে পারবেন। তারা কমিশনের কথা বলতেছে, আপিল বিভাগ কমিশন ফর্ম করার জন্য আদেশ দিতে পারবেন। আপিল বিভাগ পারবে না এমন কোনো বিষয় নেই। সুতরাং এখন নিষ্পত্তি আপনি যে হেডলাইন করেছেন যে আদালত না সরকার, এখন রাষ্ট্রের ধরেন 3টা বিভাগ, নির্বাহী বিভাগ, আইন বিভাগ, শাসন বিভাগ। এখন টেকনিক্যালি বা প্রসিডিউরালি বিষয়টি এখন আদালতের কাছে। সুতরাং যেহেতু বিষয়টি আদালতের কাছে, আপনি আদালতে আপনার বক্তব্য উপস্থাপন করেন। আদালতের রায় যদি আপনার মনোমত হয়, আদালত তো একজনকে শুনে দিবে না, আপনারা আসবেন, মুক্তিযোদ্ধার সন্তান যারা, তাদের বক্তব্য শ্রবণ করবে। এবং একটা টেলিভিশনে বলে আসে যে মুক্তিযোদ্ধাদেরকে অসম্মান করার কিন্তু কোনো সুযোগ নেই। মুক্তিযোদ্ধারা আমাদের সূর্য সন্তান, আমাদের জাতির গৌরব। এবং জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ডাকে সাড়া দিয়ে তাদের রক্তের বিনিময়েই কিন্তু আজকে আমাদের এই বাংলাদেশ। আজকে আমরা এতগুলি টেলিভিশন চ্যানেল বলেন, এতগুলি ব্যাংক বলেন, এতগুলি ডেভেলপমেন্ট বলেন, সেগুলির আজকে যে যাই দাবি করে না কেন বাংলাদেশি হিসাবে, বাঙালি হিসাবে, সেটা কিন্তু জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অবদান এবং মুক্তিযোদ্ধাদের অবদান। সুতরাং তাদেরই এই অবদান আমরা যতদিন বেঁচে আছি আরও অনেক 100 বছর পর্যন্ত স্বীকৃতি দেওয়া উচিত। এবং আমরা যদি তাদেরকে সম্মানিত করি তাহলেই কিন্তু আমরা সম্মানিত হব। আমি শিক্ষার্থী সহ সবাইকে অনুরোধ করব যে মুক্তিযোদ্ধা এবং তাদের সন্তানদেরকে নিয়ে কখনোই অপমানজনক বা তারা ডিগ্রেডেড হয় এই ধরনের কোনো মন্তব্য না করাই কিন্তু শ্রেয়। আমরা এইসব আন্দোলন করতে যে যাদের কারণে যারা আন্দোলন করে থাকে, ধরেন বিএনপির ভাইস চেয়ারম্যান তারেক জিয়া যিনি পলাতক আছেন, উনি কিন্তু যখন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নাম বলেন জাতির পিতা সম্মানের সাথে কিন্তু বলতে চান না। মাননীয় প্রধানমন্ত্রী যখন নাম বলেন তখন এটা নিয়ে অনেক বিতর্কও হয়েছে, সম্মানের সাথে বলতে চান না। তো এগুলি তো শিখতে হবে। আপনি যদি আপনার বিরোধী দলের কেউ হয়, আপনার একদম শত্রুও কেউ হয়, তাহলে অবশ্যই তার যতটুকু সম্মান প্রাপ্য আছে সেটুকু আপনার তাকে দিতে হবে। জি, অ্যাডভোকেট শাহ মঞ্জুরুল হক, আপনাকে অসংখ্য ধন্যবাদ। দুঃখিত আপনার সব কথা আমরা শুনতে পারলাম না।
দর্শক, আমরা আসলে বিষয়টি সম্পর্কে পুরোপুরি পরিষ্কার হয়েছি। আইনি গতি প্রকৃতি এখন কোন দিকে যাবে, বল আসলে কার কোর্টে, অর্থাৎ আগামী 7 আগস্ট আপিল বিভাগ এই বিষয়ে যে তাদের পর্যবেক্ষণ কিংবা যে রায় দেয় তাই হবে চূড়ান্ত, এবং তার প্রেক্ষিতে পরবর্তীতে রাষ্ট্রের প্রধান নির্বাহীর কাছে যদি ক্ষমতা দিয়ে থাকেন তারপরে সংযোজন, যোজন, বিয়োজন তার পরবর্তীতে নির্ধারিত হবে। এই ছিল আজকের ফোকাস পয়েন্টে। সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। দেখা হবে আগামীতে অন্য কোনো বিষয় নিয়ে। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।